স্বাভাবিক লেনদেনে ফিরছে ব্যাংক, কর্মমুখর হচ্ছে শিল্প কারখানা। চাকরির কোটায় অন্তর্ভুক্ত তৃতীয় লিঙ্গ, শিক্ষার হার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সব কর্মসূচি প্রত্যাহার করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। সহিংসতা ঠেকাতে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে সরকার, দাবি বিএনপির। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটি নিউজ, সকাল ৯টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি সুজানা জাহিদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষে এ পর্যন্ত ১৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে তিনি এই তথ্য জানান। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় ১ জুলাই থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। পরদিন থেকেই রাজধানী সহ সারা দেশে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। এই সহিংসতা এ পর্যন্ত কতজন নিহত হয়েছেন তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানা গেলেও সরকারিভাবে এবারে প্রথম জানানো হলো মোট নিহতের সংখ্যা। ছাত্র যারা হত হয়েছেন এর মধ্যে ছাত্রলীগের ছেলে যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি, ১৩৬ প্লাস ১১ এই ১৪৭ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। এবারের এই সহিংসতায় গান পাউডার ব্যবহার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দোষীদের শাস্তির আওতায় আনা হবে। আমরা এবার নতুন একটা উপাদান দেখেছি, যেখানেই অগ্নিসংযোগ হয়েছে সেখানে আমরা গান পাউডারের আলামত আমরা দেখেছি, এবং গান পাউডারগুলো দিয়ে এই সমস্ত আগুন ধরিয়ে দেওয়ার আলামত আমরা পেয়েছি। দোষী ব্যক্তিদের আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কাউকে এখানে ছাড় দেব না। গ্রেপ্তার নয়, নিরাপত্তার জন্যই কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা অ্যারেস্ট করিনি। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। স্বাভাবিক লেনদেনে ফিরছে ব্যাংক। গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে গ্রাহকের চাপ, তবে টাকা জমার চেয়ে তোলার অঙ্কই বেশি। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। কারফিউ ও সাধারণ ছুটি টানা ৫ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে লেনদেন শুরু হয় ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে। প্রথম দিনে ব্যাংকে ছিল গ্রাহকদের ব্যাপক চাপ, টাকা তোলার দীর্ঘ লাইন। তবে এ সপ্তাহে অবস্থার পরিবর্তন। রোববার প্রথম কার্যদিবসে ব্যাংকে কমেছে গ্রাহকের চাপ। টাকা মিলছে এটিএম বুথে, সচল মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট চালু থাকায় অনলাইন সেবাও মিলছে ব্যাংকে। তবে ব্যাংকে গ্রাহকদের বেশিরভাগই আসেন টাকা তুলতে। কিছু কাজ আছে, কাজের জন্য টাকাটা ওঠানোর দরকার, এর জন্য আমার প্রয়োজন, আমি সেই জন্য টাকাটা তুলতে আসছি আর কি। জিনিসপত্র বাজারের যে দাম, বেতন ওঠায়, হাট বাজার কত, এই সরকারি ব্যাপার বন্ধ থাকতেই পারে, আবার চালু হয়েছে, আমরা আসছি টাকা নেওয়ার জন্য আসছি। আবার টাকা জমা দিতেও যান অনেকে। ব্যাংক বন্ধ থাকাতে আমরা লেনদেন করতে পারি না, আমাদের আসলে অনেক কষ্ট হয়েছে। এখন আমরা টাকা জমা দিতে আসছি। মিলেনিয়াম একটা স্কিম করেছিলাম, একটা 20 বছর মেয়াদী, সেটা জমা দেওয়ার জন্য এসেছি। মঙ্গলবার পর্যন্ত ব্যাংকগুলোর লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। কারফিউ শিথিলের সময় বৃদ্ধির সাথে সাথে ব্যস্ততা বেড়েছে রাজধানীর কর্মজীবী মানুষের। শাহবাগ থেকে সার্বিক অবস্থা জানিয়েছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে যে সহিংসতা হয়েছিল তাতে কিন্তু মানুষের জীবনে একটা স্থবিরতা কাজ করছিল। তার সাথে সাথে কারফিউ আইন শৃঙ্খলা ঠিক করার জন্য কিন্তু কারফিউ ঘোষণা করা হয়েছিল, এবং এই কারফিউতে মানুষের জনজীবনে কিন্তু বেশ প্রভাব পড়েছিল। এবং রোববার থেকে কিন্তু কারফিউ শিথিলের যে সময়, সেই
সময়টা বৃদ্ধি পেয়েছে এবং অফিসের সময়টাকেও বৃদ্ধি করা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ এলাকাতে। আপনি জানেন যে এটা বেশ ব্যস্ত এলাকা, যেটি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু রাজধানীর শাহবাগে বেশ ব্যস্ততা বেড়েছে এবং এই গত কয়েকদিনের সহিংস আন্দোলন এবং কারফিউয়ের যে ব্যাপারটা ছিল সেটিতে কিন্তু মানুষের কাজ কিছুটা হলেও পিছিয়ে গিয়েছিল এবং এই কাজ পেছানো কাজগুলোকে সামনে আগানোর জন্য কিন্তু মানুষের যে ব্যস্ততাটা, সেই ব্যস্ততাটা আমরা বেশ লক্ষ্য করতে পারছি। এবং অফিস খুলে দেওয়ার জন্য কিন্তু রাজধানীর যে চিরচেনা যানজট, সেই যানজটটাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গণপরিবহনের সাথে সাথে কিন্তু ব্যক্তিগত গাড়ি, রিক্সা সব কিছুই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে মানুষের ভিতরে একটা কর্মব্যস্ততা কাজ করছে এবং আস্তে আস্তে পরিবহন সহ মানুষের যাতায়াতের দিকটা আমরা বেশি লক্ষ্য করতে পারছি। সব কিছু মিলিয়ে রাজধানীর শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রথমবারের মতো সরকারি চাকরির কোটায় অন্তর্ভুক্ত করা হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ। বিচ্ছিন্ন এই জনগোষ্ঠীকে মূল স্রোতে আনার এমন উদ্যোগে আনন্দিত তারা। তবে কোটা সুবিধা নিশ্চিত করতে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার হার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত ওয়ালিউল সাকিবের রিপোর্টে। উচ্চশিক্ষার স্বপ্ন ছিল লিমার, তবে সমাজের চাপে পরিবার থেকে আলাদা হওয়ার পর আর পেরোতে পারেননি স্কুলের গণ্ডি। এনজিও কর্মী জোনাকি লিমার মতো থমকে না গিয়ে সমাজের সঙ্গে লড়াই করে হয়েছেন উচ্চশিক্ষিত, তবে চাকরির লড়াইয়ে ঠিকই হার মানতে হয়েছে তাকে। গেল বুধবার প্রথমবারের মতো সরকারি চাকরির কোটায় অন্তর্ভুক্ত করা হলো তৃতীয় লিঙ্গের মানুষ। লিমা কিংবা জোনাকির সরকারি চাকরির আর সুযোগ না থাকলেও সরকারি এই সিদ্ধান্তে ভীষণ আনন্দিত তারা। হয়তোবা আমরা সুযোগ পাই নাই, আমাদের হয়তোবা সার্টিফিকেটের বয়স শেষ হয়ে গেছে, কিন্তু যারা এখন পড়াশোনা করতেছে আমাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে তাদের এই দেশের উন্নয়নের কাজ করার জন্য সুযোগ সৃষ্টি হবে। আমরা সকাল হলেই চিন্তা করা লাগে কার দুয়ারে যে হাত পাতবো, কার ঘরে যে হাত পাতবো। আমরা হচ্ছে একটা সমাজের মতো 5টা মানুষের মতো বেঁচে থাকতে চাই। মানুষের ঘৃণা, অপবাদ, লাঞ্ছনা এগুলো আমাদের সহ্য হয় না। যখন এটা অন্তর্ভুক্ত হয়েছে কোটা, তখন আমার বিশ্বাস আছে যে আমরা এত দূর আসতে পারছি, এই পর্যন্ত আসছি, কিন্তু আমাদের সামনে ভবিষ্যৎটা ভালোই হবে, খারাপ হবে না যদি আমাদেরকে সবাই সহযোগিতা করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের জনগোষ্ঠীতে হিজড়া ৮১২৪ জন, এর মধ্যে ৫৩.৬৫% সাক্ষরতার হার থাকলেও স্কুলের গণ্ডি পেরোতে পারেন না বেশিরভাগই। বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাই, আমার জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের দেখা যায় পাসপোর্টে আদার্স দেওয়া, তারপরে আমাদের এনআইডি কার্ডে হিজড়া দেওয়া, সরকারি ডকুমেন্টেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে এই জিনিসটা। এই নামগুলোকে কিভাবে একটা জায়গায় নিয়ে আসা যায় এবং একটা বৃহৎ জনগোষ্ঠী যেন এখানে অন্তর্ভুক্ত হওয়া যায়, আমি মনে করি এটা নিয়ে সরকারের পলিসি মেকিং পর্যায়ে আরও অনেক কাজ করতে হবে। কোটা বাস্তবায়নের আগে প্রয়োজন তৃতীয় লিঙ্গের মানুষকে শিক্ষার মূল স্রোতে আনা। সামাজিকভাবে মনোভাব পরিবর্তনের তাগিদও দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। একজন হিজড়া উনি কিন্তু এখন ভাববেন যে তার জন্য স্টেটের সর্বোচ্চ পর্যায়ে জব করার এক ধরনের স্পেশাল প্রভিশন আছে। তার মানে কি তার সামনে একটা স্বপ্ন তৈরি হলো। এইটার সুবিধা নিতে হলে নিচের ধাপগুলো তৈরি করতে হবে, যেটা শুরু করতে হবে একেবারে আমি বলবো প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে টারশিয়ারি এডুকেশন পর্যন্ত। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও তৃতীয় লিঙ্গের মানুষের অন্তর্ভুক্তির দাবি সংশ্লিষ্টদের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারী। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় ডিবি হেফাজতে থাকা সমন্বয়কারীরা এই ঘোষণা দেন। এই সংক্রান্ত বিবৃতিতে স্বাক্ষরও করেছেন 6 সমন্বয়ক। ফেরদৌস রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে সম্প্রতি আন্দোলন ছড়িয়ে পড়েছিল সারা দেশে। উত্তাল সেই সময়ে কোটা সংস্কার করে রায় দেন সর্বোচ্চ আদালত। প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়নও করে সরকার। তবে এরই মধ্যে ভয়াবহ এক পরিস্থিতির সাক্ষী হয় বাংলাদেশ। রাজধানীসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতায় ঝরেছে প্রাণ, আহত হয়েছেন অসংখ্য মানুষ। নাশকতা হয়েছে সরকারি সব গুরুত্বপূর্ণ স্থাপনায়, বাদ পড়েনি বেসরকারি প্রতিষ্ঠানও। পরিস্থিতি মোকাবেলায় কারফিউ জারি করতে হয়। নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি আন্দোলনের 6 সমন্বয়কারীকে হেফাজতে নেন গোয়েন্দারা। তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয় গোয়েন্দা কর্মকর্তাদের।
রোববার রাত ৯টার দিকে সেই গোয়েন্দা কার্যালয় থেকেই এক ভিডিও বার্তা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারী, যেখানে হতাহত এবং দেশব্যাপী সহিংসতার ঘটনাগুলোর নিন্দা জানান তারা। সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন প্রতিটি ঘটনার। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। ঘটনা তীব্র নিন্দা জানাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। বিএনপির অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন থেকে জনসাধারণের দৃষ্টি সরাতে রাজনৈতিক লেবাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর এ কারণেই গত কয়েকদিনে বিএনপির কয়েকশো নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ দলটির। আন্দোলনের সহিংসতা ঠেকাতে সরকার ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে বলেও দাবি তাদের। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে এখন বিপাকে বিএনপি। আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য সহ সিনিয়র অনেক নেতাকর্মী আটক হন। সারা দেশেই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চলছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে সারা দেশে একের পর এক মামলা হতে থাকে। এসব মামলায় বিএনপি ও জামায়াতের নেতাদের আটক করা হচ্ছে। সারা দেশে এখন পর্যন্ত কয়েকশো নেতাকর্মী আটকের খবর দিয়েছে বিএনপির দফতর সেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছে নাশকতায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তারা সরাসরি এই আন্দোলনের উস্কানি দিচ্ছে, লন্ডন থেকে নির্দেশনা দিচ্ছে, অর্থ ছড়াচ্ছে। তাদের সন্ত্রাসী বাহিনী আজকে আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। যদিও বিএনপির দাবি, বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততার কোনো প্রমাণ না মিললেও তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দিয়ে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। দেশে যারা রাজনীতি করবে, বিরোধী দল রাজনীতি করবে, তাদের মিথ্যা হামলায় গ্রেপ্তার করবে, তাদেরকে ধরেন অত্যাচার করবে, রিমান্ডে নিবে, টর্চার করবে। এটা হওয়ার আমার হয়ে গেছে। সরকারের গোয়েন্দা সংস্থা কি করছে? এইসব ঘটনা ঘটবে, তারা আগে থেকে প্রিকশন নেয় না কেন? তারা আগে থেকে এইসব জায়গার মধ্যে তারা করে না কেন? আপনার পাড়া বসা নেই কেন? নিরাপত্তা নেই কেন তারা? হ্যাঁ, সরকার আসলে সরকার পরিচালনায় যোগ্যতার প্রশ্ন চলে আসছে। সরকার পরিচালনায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় দরকার, সরকারের যোগ্য কি যোগ্য না। সরকার পতনের যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চ বলছে, আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান হতো তা শেষ পর্যন্ত কেন রক্তাক্ত হলো এর দায়ভার সম্পূর্ণ সরকারের। আর এই ব্যর্থতার গ্লানি ঢাকতেই বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে সরকার। বিষয়টাকে ঢাকা দেবার জন্য এখন এটাকে একটা বিএনপি জামাতের একটা পরিকল্পিত সংগঠিত নাশকতার একটা আবরণ দেওয়া হচ্ছে মানুষকে বিভ্রান্ত করবার জন্য। মানুষের কাছে আসল তথ্য এবং সত্যটা লুকিয়ে এই সুযোগটাকে নিয়েও একটা বিএনপি বা বিরোধী দলকে দমন করবার একটা ছুতা হিসাবে, একটা অজুহাত হিসাবেও এটাকে তারা নানাভাবে ব্যবহার করবার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। সরকারকে রাজনৈতিকভাবে চিন্তা করা দরকার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেখব আজকের সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। দর্শক, আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো আপনাদের এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। শুরুতেই চোখ রাখবো প্রথম আলোতে, যেখানে প্রথম শিরোনামটি আমি দেখতে পাচ্ছি, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 জন সমন্বয়কের। 12 দিনে 18 জেলায় গ্রেফতার কমপক্ষে 253 শিক্ষার্থী। মোবাইল ইন্টারনেট 10 দিন পর সচল। দৈনিক সমকাল, গ্রেফতার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা এবং আস্থা ও বিশ্বাসে বড় ধরনের ফাটল ধরেছে জাহিদ হোসেন এবং কোটা আন্দোলনে ছদ্মবেশে ঢুকেছে জামাত শিবির। কালের কণ্ঠ,
নির্দলীয় নয়, শীর্ষ নেতৃত্বের ছাত্র শক্তির নেতারা কোটা সংস্কার আন্দোলনে এবং 9 দিনে 7,000 গ্রেফতার। রিজভী, পরওয়ার, নূর সহ 8 জন 5 দিনের রিমান্ডে। অর্থনীতির ক্ষতি 1.25 লাখ কোটি টাকা। দৈনিক ইত্তেফাক, মোবাইলে সহিংসতার ছবি ভিডিও পেলেই গ্রেফতার। রাজধানীতে গতকাল পর্যন্ত 229 মামলায় 2764 জন গ্রেফতার। সাম্প্রতিক সহিংসতায় 147 জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং খুনিদের খুঁজে শাস্তি দেব প্রধানমন্ত্রী। যুগান্তর, কোটা আন্দোলনের 6 সমন্বয়ক ডিবির হেফাজতে নিরাপত্তা হেফাজত নিয়ে প্রশ্ন। 10 দিন পর মোবাইল ইন্টারনেট চালু, বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে শাস্তি দেয়া হবে। বাংলাদেশ প্রতিদিন, আসলে নিহত কত? এই পর্যন্ত 147 জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী, আহত 6000, অনেকে পঙ্গু ও অন্ধত্বের শঙ্কায়। এটাই শেষ ভোট, 4 বছর পরে চাইব না ট্রাম্প। রাজনৈতিক বিষয়, রাজনীতি নিয়েই মোকাবেলা, আমলা দিয়ে নয়। কালবেলা, গৃহ বিবাদে ধুঁকছে আওয়ামী লীগ। কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেন 6 সমন্বয়ক এবং বিবৃতি প্রত্যাখ্যান আরেক সমন্বয়ক কাদেরের। দেশ রূপান্তর, আতঙ্কে শিক্ষার্থী, উদ্বেগে অভিভাবক। গ্রেফতারে ব্লক রেইড, হয়রানি এড়াতে অনেকে বাসায় থাকছেন না এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, পরিস্থিতি নিয়ে বিদেশিদের আশ্বস্ত করেছে সরকার। খুনির সঙ্গে জড়িতদের খুঁজে খুঁজে শাস্তি দেব প্রধানমন্ত্রী। আজকের পত্রিকা, পুলিশের মামলায় গুলি নেই, আল্লাহকে ডাকেন, খুনি জালেমদের হাত থেকে দেশটা যেন রেহাই পায় বললেন প্রধানমন্ত্রী। এবং কারফিউ না দিলে গণভবন শ্রীলঙ্কার মতো দখল হতো, আওয়ামী লীগ কার্যালয়ে কাদের। শুধু গ্রেফতার, মিলছে না জামিন। বণিক বার্তা, স্কলারশিপ ও ভিসা নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র গমনেচ্ছু সহস্রাধিক শিক্ষার্থী, 2 সপ্তাহ ধরে বন্ধ সাক্ষাৎকার। মেট্রো রেলের আনুষ্ঠানিক ক্ষতির হিসাব এখনো শুরু হয়নি। দ্য ডেইলি স্টার, কেসেস আফটার ভায়োলেন্স, ওভার 2 lakh accused in Dhaka city. Those involved in the killings will be brought to justice, says Prime Minister. এবং সর্বশেষ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশ faces 10 billion setback, image crisis, says Bizleaders. Businesses assured of 7 days waiver of port damage charges. এবং এরই সাথে শেষ করছি পত্রিকার পাতার আমাদের আজকের আয়োজন। এবার বাজেট স্টিল বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। পরিবেশ উন্নত হওয়ায় বাঘের সংখ্যা বাড়ছে, দাবি বন বিভাগের। বিরতির পর আবারও আমন্ত্রণ নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবার দেখবেন বিজনেস নিউজ, প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। আবার কর্মমুখর হয়ে উঠছে ময়মনসিংহ অঞ্চলের শিল্প কারখানাগুলো। কয়েকদিনের অনাকাঙ্ক্ষিত বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত সময়েও কাজ করছেন শ্রমিকরা। দ্রুতই উৎপাদন ও রপ্তানির ছন্দে ফিরতে চান শিল্প মালিকরা। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের অস্থিরতার পর চালু হয়েছে অফিস কলকারখানা, উৎপাদনে ফিরেছে শিল্প কলকারখানা। কয়েকদিন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত উৎপাদনের চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। ভালুকার বাগড়াপাড়া এলাকার শেপার্ড গ্রুপের নিটিং, ডাইং, স্পিনিং, গার্মেন্ট সহ 5টি ফ্যাক্টরির সবগুলোতেই কাজ চলছে পুরোদমে। গার্মেন্ট সেকশনে তৈরি হচ্ছে জিন্স প্যান্ট, জ্যাকেট, হুডি এবং টেরি কাপড়ের বাথরোব। ভালুকা, ত্রিশালের সব শিল্প কারখানাতেই ফিরেছে কর্মচাঞ্চল্য। কাজে যোগ দিতে পেরে খুশি কর্মীরা। মানে এই ধরনের যাতে আর কোনো দায় ঝামেলা না হয়, তার জন্য আমরা চাই যে সুস্থ শান্ত একটা দেশ। বাসা থাকলে তো একটা সমস্যাই, যেহেতু আমরা চাকরি করে খাই, এখন আসছি অফিসে, ভালোই লাগতেছে। মিল ফ্যাক্টরি বন্ধ থাকা মানে আমাদের সাধারণ মানুষের এটা লোকসানের বিষয়। আন্দোলন কারফিউতে 4 দিন পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় যে ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহের শিল্প প্রতিষ্ঠানগুলো, তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন শিল্প মালিকরা। আগের ছন্দে ফেরাই এখন চ্যালেঞ্জ। 4 দিনের উৎপাদনটা আসলে আমাদেরকে অনেকখানি পিছনে ফেলে দিয়েছে এবং আমরা
আশা করছি হয়তো অতিরিক্ত সময় কাজ করে তাকে আবার পুষিয়ে নিতে পারে। প্রায় ২,৫০০ কোটি টাকার মতো পার ডে আমাদের ক্ষতি হয়েছে। কারখানাগুলো খোলার পর থেকে আমরা স্বাভাবিক গ্যাস এবং বিদ্যুৎ স্বাভাবিক আছে, উৎপাদনের সমস্যা হচ্ছে না আমাদের। ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ৩০০-এরও বেশি শিল্প কারখানায় কাজ করেন অন্তত ২ লাখ শ্রমিক। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সারা দেশে সহিংসতা ও টানা কারফিউয়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দুধ বিক্রি করতে পারছেন না পাবনার খামারিরা। কারফিউ শিথিল হওয়ায় আবারও সরবরাহ শুরু হওয়ায় ক্ষতি পুষিয়ে নেবার আশা খামারিদের। পাবনার বাণী সিনেমা মোড় থেকে জানাচ্ছেন সহকর্মী রিজভিজয়। এবং সিরাজগঞ্জের এই আশেপাশের এলাকাতে 10 লাখ লিটার দুধ উৎপাদন হয় এবং সেটি কিন্তু এখানকে যে বেসরকারি কোম্পানিগুলো রয়েছে, মিল্কভিটা, সরকারি যে সমবায় সমিতি, সেটি ছাড়াও অন্যান্য যে দুধ সংগ্রহ কেন্দ্রগুলো রয়েছে তাদের মাধ্যমে আসলে সংগ্রহ করা হয় এবং বাদ বাকি দুধ কিন্তু ঢাকা সহ সারা দেশের কাস্টমার রয়েছে সে জায়গাগুলোতে কিন্তু আসলে পাঠানো হয়। কিন্তু অচলাবস্থার কারণে প্রতিদিন তাদের দুধ কিন্তু উৎপাদন হয়েছে কিন্তু এই দুধগুলো পাঠানো যায়নি। তো সেক্ষেত্রে আসলে তাদের দুধের দাম কিন্তু একেবারে কমে এসেছে এবং সেই যে খরচ, সেই খরচ মিটিয়ে কিন্তু টানা বেশ 1 সপ্তাহেরও বেশি সময় তারা দুর্ভোগের মধ্যে পড়েছিলেন। তবে সম্প্রতি আসলে কারফিউয়ের শিথিল হওয়া এবং এই যে অচলাবস্থা সেটি কিছুটা নিরসন হওয়ার কারণে পণ্য পরিবহন ব্যবস্থা আবার স্বাভাবিক হতে শুরু করেছে এবং দুগ্ধ শিল্পের সাথে যারা জড়িত তাদের সেই পণ্য পরিবহন ব্যবস্থা আবার পুরনো যেই অবস্থা সেটি আবার ফিরে আসতে শুরু করেছে। রাতে গাড়ি চলাচল কিছুটা বন্ধ, সেটিও তারা আস্তে আস্তে চালুর দাবি জানিয়েছেন। কেলে যে দুধটি উৎপাদন হয় সেটি কিন্তু সন্ধ্যায় বা রাতের মধ্যেই তারা কিন্তু সেগুলো পাঠিয়ে থাকেন। অল্প সময়ের মধ্যেই এই অচলাবস্থা কেটে উঠবে এবং তারা যে ক্ষতির শিকার হয়েছেন যে গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে, সেই ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন এখানকার খামারিরা। নিউজ আওয়ারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ নিউজ আওয়ারে। ধন্যবাদ এটি নিউজের সঙ্গে থাকার জন্য। বিশ্ব বাঘ দিবস আজ। বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। বন বিভাগের দাবি, সুন্দরবনের পরিবেশ উন্নত হওয়ায় বাঘের সংখ্যা বাড়ছে। তবে গত কয়েক বছরের গণনায় সুন্দরবনে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় উদ্বিগ্ন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যপ্রাণী সংরক্ষণ আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং গ্লোবাল টাইগার ফোরামের তথ্য মতে ১৯৯৮ সালে বিশ্বে বাঘের সংখ্যা ছিল ৭৬০০। ২০১৩-১৪ সালের জরিপে তা কমে হয়ে দাঁড়ায় ৩,২০০। একইভাবে সুন্দরবনে চালানো জরিপে দেখা যায় ২০১০ সালের ৪৫০ বাঘ থাকলেও পরবর্তী ৩ বছরে তা নেমে এসেছে মাত্র ১০৬টিতে। ২০১৮ সালের গণনায় পাওয়া যায় ১১৪টি। বর্তমানে বাঘ জরিপের কার্যক্রম না চলায় সুন্দরবনে বাঘের সংখ্যা কমেছে না বেড়েছে সে সম্পর্কে নিশ্চিত করে জানাতে পারেনি বন বিভাগ। ২০২২ এবং ২৩ সালে আমরা জরিপ কার্যক্রম মাঠ পর্যায়ে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সম্পন্ন করেছি। বর্তমানে এটা অ্যানালাইসিস পর্যায়ে রয়েছে এবং আশা করছি যে খুব শীঘ্রই এটা আমরা জরিপের ফলাফল পাবো। ২০১৮ সালের সর্বশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছিল, তারপর থেকে ক্রমশ কমছে। উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বলছেন, বাঘের আবাসস্থল ও প্রজনন পরিবেশ উন্নয়নে জরুরি ব্যবস্থাপনা প্রয়োজন। সুন্দরবনের প্রতিবেশ ও পরিবেশ সংরক্ষণ সহ চোরা শিকারীদের দৌরাত্ম্য বন্ধ করা গেলে রক্ষা পাবে সুন্দরবনের গৌরব, রয়্যাল বেঙ্গল টাইগার ও হরিণ। বন বিভাগের কাজের স্বচ্ছতাও জরুরি বলে মনে করেন তারা। বাঘের উপরে যেই থ্রেটগুলো আমরা বলি, সেই থ্রেটগুলো এলিমিনেট করা একে একে, যে তার হ্যাবিটেটটা কোনোভাবে যেন ধ্বংস না হয়, তার প্রে বেসটা যেন ঠিক থাকে। বিশেষ করে হরিণের পোচিংয়ের দিকেও বেশি গুরুত্ব দিতে হবে। তাদের যে প্রজনন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের জন্য নির্দিষ্ট পরিবেশ প্রকৃতির প্রয়োজন রয়েছে। অবশ্য আশার কথাই বলছেন বন বিভাগের কর্মকর্তারা। প্রাণ প্রকৃতি রক্ষায় নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ, এজন্য বাঘ বৃদ্ধির আভাস দিচ্ছেন তারা। বাঘ যাতে লোকালয়ে না আসতে পারে সেই জন্য কিন্তু সুন্দরবনের লোকালয় সংলগ্ন এলাকায় প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ আমরা লাইলনের ফেন্সিং নির্মাণ কাজ শুরু করেছি। ২০০১ থেকে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবন পূর্ব বিভাগে ২৫টি এবং পশ্চিম বিভাগে ১৬টি বাঘের মৃত্যু হয়েছে। শাহানা জাহান,
ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবার মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। পাহাড়ের লটকন চাষ এখন লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। খাগড়াছড়ির মিশ্র ফল বাগানীরা তাই বাণিজ্যিকভাবে শুরু করছেন এই সুস্বাদু ফলটি চাষ। কম পরিশ্রম আর কম পুঁজিতে বেশি লাভের সুযোগ থাকায় বেকার যুবকরাও ঝুঁকছেন লটকন চাষে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময়ের জঙ্গি ফল লটকন। পাহাড়ের ঢালু বনে জঙ্গলে জন্ম নেয়া এ ফল কারো কাছেই তেমন কদর পায়নি। সময়ের ব্যবধানে পাহাড়ের বিভিন্ন জনপদে দিনের পর দিন চাহিদা বাড়ছে টক মিষ্টি এই ফলটির। বাণিজ্যিকভাবে চাষে বেড়েছে সম্ভাবনা। খাগড়াছড়ি জেলার অনেক কৃষি উদ্যোক্তাই লটকনের বাগান গড়ে তুলেছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পাহাড়ি বাজার ছাড়িয়ে সমতলের বিভিন্ন জেলায় লটকনের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। লটকন চাষ করে সাফল্য এসেছে অনেক কৃষকের। 150 লটকন গাছে আমি নিজেই এবছর 3000 কেজি লটকন বিক্রি করেছি। 200 গাছের মধ্যে 50 মন পাওয়া গিয়েছে। আশা করি সামনের বছর আরো অধিক ফলন পাবো। জুন মাসের মাঝামাঝি পাকতে শুরু করে লটকন। একই সময়ে বাজারেও আসতে শুরু করে। কম পরিশ্রম, কম পুঁজিতে বেশি লাভের সুযোগ থাকায় বেকার যুবকরাও বেশি ঝুঁকছেন লটকন চাষে। চাকরির পেছনে না ছুটে এখন দেখি লটকনের পর্যাপ্ত ফলন পাচ্ছি, এমনকি বাজারে আশানুরূপ দাম পাচ্ছি। বিগত 3-4 বছরে যে 350 মতো লটকন গাছ রোপণ করেছিলাম, এবছর ওখান থেকে 2 থেকে 250 গাছে ফলন আসছে। বেশি পরিমাণে গাছপালা ও ছায়া থাকায় পাহাড়ি এলাকার মাটি লটকন চাষের জন্য খুবই উপযোগী, জানালেন কৃষিবিদরা। পাহাড়ের মাটি অ্যাসিডিক হয়, লটকনের যথেষ্ট মিষ্টতা আছে। আগামীতে খাগড়াছড়ি থেকে দেশের অন্যান্য স্থানে এটা চলে যাবে এবং এটার চাহিদা দিন দিন বাড়ছে। এবছর খাগড়াছড়ি জেলায় 145 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে, যা থেকে উৎপাদন হবে 2019 মেট্রিক টন লটকন। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।